প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সি প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দেব। আর এরকম প্রশ্ন কিন্তু প্রায় প্রতি বছরই পরীক্ষাতে এসে থাকে। তো এই প্রশ্ন তোমরা যদি সমাধান করা শিখে নাও, তাহলে এরকম যে কোনো টাইপের প্রশ্ন আসলে কিন্তু তোমরা পরীক্ষাতে সমাধান করতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম প্রশ্ন কিন্তু দেখো 2024 সালে ঢাকা বোর্ডে আসছিল, 2019 সালে ঢাকা বোর্ডে আসছিল, যশোর বোর্ড 2019 সালে আসছিল, বরিশাল বোর্ড 2019 সালে আসছিল, 2018 সালে দেখো 4টা বোর্ডে এরকম প্রশ্ন আসছিল, তাই না? তো এরকম করে সিলেট বোর্ডে 2016 সালে আসছে, বরিশাল বোর্ড 2017 সালে আসছে, ইত্যাদি সহ 2023 সাল, 2022 সাল, প্রায় প্রতিটা বছরেই এখান থেকে কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে। তো এই টাইপের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন তোমরা যদি আজকে সমাধান করে শিখে নাও, তাহলে দেখবে এরকম প্রশ্ন তোমরা সি প্রোগ্রাম থেকে আসলে খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই তোমাদের এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিব, তারপর এটা সমাধান করে দেখাবো। আর এই টাইপের প্রশ্ন আরো যেরকম আসতে পারে সেগুলাও তোমাদের সমাধান করে দেব। তো আজকের পর ক্লাসটা যদি তোমরা পুরোপুরি দেখো, তাহলে এই টাইপের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, যেটা হচ্ছে 2019 সালে আসছিল রাজশাহী বোর্ডে, তাই না? তো ধর রাজশাহী বোর্ডে দেখো এখানে উদ্দীপক কি আছে, একটা সি প্রোগ্রাম লেখা আছে, সি প্রোগ্রাম না? তো সি প্রোগ্রামের গঠন প্রণালী সবাই তো জানো। তো এখানে দেখো মেইন থেকে শুরু হয়েছে, মেইনের শেষ। আর এখানে দেখো দুইটা ভেরিয়েবল আছে, একটা এ আর একটা এস, ইন্টিজার টাইপের। সো এ একটা ভেরিয়েবল, এস হচ্ছে মূলত যোগফল রাখার জন্য, এস মানে সামেশন, মানে আমরা সি প্রোগ্রামের ভাষায় ব্যবহার করি আর কি। তো এস আছে, এটা ইনিশিয়ালাইজেশনের জন্য। সো এখানে দেখো একটা ফর লুপ আছে, রাইট? তো এই ফর লুপে দেখো বিভিন্ন জিনিস আছে, আমি এটা একটু তোমাদের ব্যাখ্যা করে একটু পরে দেখাবো যখন সমাধান করব। আর ভিতরে দেখো একটা অ্যাসাইনমেন্ট আছে, মানে যোগ করার জন্য, আর নিচে প্রিন্ট করে আউটপুট দেয়া আছে। তো মূলত এটা উদ্দীপক, আর এই উদ্দীপক থেকে মূলত নিচে আমরা এই প্রশ্ন সমাধান করব। দেখো, তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সংরক্ষিত শব্দ কি? সংরক্ষিত অর্থাৎ সি প্রোগ্রামে কিছু ওয়ার্ড আছে যেগুলা সি প্রোগ্রামিং নির্দিষ্ট কাজে ব্যবহার করে, যেগুলোকে বলা হয় মূলত কিওয়ার্ড। কিওয়ার্ডের উপর নাম বলা যায় সংরক্ষিত শব্দ। অর্থাৎ তোমরা চাইলে সেগুলাকে ভেরিয়েবল অর্থাৎ চলক হিসেবে ব্যবহার করতে পারবে না। সো তোমাদের এগুলাকে নির্দিষ্ট কাজে ব্যবহার করতে হবে। তো এটা কিরকম আমরা তোমাদের একটু পরে দেখাচ্ছি, লিখে দিচ্ছি। তো দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, খ নম্বরে কে প্লাস প্লাস এবং প্লাস প্লাস কে ব্যাখ্যা করো, অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যাখ্যা করতে বলছে। গ নম্বরে দেখো, উদ্দীপকের প্রোগ্রামের জন্য প্রবাহ চিত্র আঁকো, মানে এই যে প্রোগ্রামটা, এটার জন্য তোমাদের ফ্লো চার্ট আঁকতে বলছে। কিভাবে এটার জন্য ফ্লো চার্ট আঁকা যায়, অর্থাৎ প্রোগ্রাম থেকে ফ্লো চার্ট আঁকতে হবে। আচ্ছা, ঘ নম্বরে কি আছে, উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ দিয়ে সম্ভব কিনা, যদি সম্ভব হয় সেটা বিশ্লেষণ করে দেখাও। তো এখানে দেখো ফর লুপ দিয়ে আছে, আমাদের হোয়াইল লুপ করতে বলছে। তো এখানে হোয়াইল না থেকে কিন্তু ডু হোয়াইল লুপও থাকতে পারে, রাইট? সো আজকে ক্লাস আমরা যদি করি, তাহলে হোয়াইল লুপ দিয়েও করতে পারবো, ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারবো। আচ্ছা, তো প্রথম প্রশ্নের সমাধান করি তোমাদের। দেখো এই যে ক নম্বর, সংরক্ষিত শব্দ, এটার বাংলা তো আমরা শিখলাম যে এটা কি, সংরক্ষিত শব্দর ইংরেজি দেখো কিওয়ার্ড। তো আমরা তো কিওয়ার্ড সম্বন্ধে পরিচিত, যে কিওয়ার্ড মানে হচ্ছে একদম সংরক্ষিত, এগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো না। তো সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড অনেক টাইপের আছে, তাই না? যেমন আছে কি ডাটা টাইপের কিছু কিওয়ার্ড আছে, ডাটা টাইপ। এগুলা কি কি আমরা জাস্ট কিছু তোমাদের লিখে দিচ্ছি, ইন্ট, ফ্লোট, তাই না? এগুলা কিন্তু কিওয়ার্ড, তোমরা চাইলে কিন্তু এগুলা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না নির্দিষ্ট কারণ ছাড়া। সো ডাটা টাইপ যখন আমরা ডিক্লেয়ার করি, তখন এই যে ইন্টিজার অর্থাৎ আইএনটি ব্যবহার করব। ফ্লোটের জন্য এফএল ও এটি ব্যবহার করব, রাইট? এরকম আছে ডাবল, তারপর আছে যেমন ইফ, এলস, তাই না? এবং ফর, তাই না? এই যে ফর, এটা যে মেইন, এই যে ইনক্লুড, এগুলো সবই কি এক একটা কিওয়ার্ড। ক্লিয়ার? সো এই কিওয়ার্ড গুলা নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়, এজন্য বলা হচ্ছে এগুলাকে সংরক্ষিত শব্দ। তো এটা তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এরপরে খ নম্বর। খ নম্বর কি, খ নম্বর হচ্ছে কে প্লাস প্লাস, অর্থাৎ হচ্ছে কে হচ্ছে বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে। আচ্ছা, এবং প্লাস প্লাস কে, অর্থাৎ এটাও ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু পার্থক্য আছে এখানে। এই পার্থক্যটা ব্যাখ্যা করবো এখন আমরা, রাইট? তো দেখো, প্লাস প্লাস কে, প্রথম আমরা প্লাস প্লাসটা বুঝি, তারপর আমরা কে প্লাস প্লাস বুঝবো। তো প্লাস প্লাস কে মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। এখানে দেখো প্রি আছে, প্রি মানে পূর্বে, অর্থাৎ যে কোনো কাজ করার আগে আমরা আগে
ইনক্রিমেন্ট করে নেব। প্রি মানে পূর্বে, আর ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, তার মানে আমরা পূর্বে বৃদ্ধি করে নিব। ক্লিয়ার? একইভাবে এরকম আছে দেখো মাইনাস কে কেউ থাকতে পারে, তাহলে এটা প্রি ডিক্রিমেন্ট। এটার নাম কি? প্রি ডিক্রিমেন্ট। অর্থাৎ যে কোনো কাজের আগে এক বিয়োগ করে নিব। তো এই মাইনাস কে মানে কি? কে ইকুয়াল কে মাইনাস ওয়ান, অর্থাৎ কে থেকে এক বাদ যাবে প্রতিবার। তো কে এর মান যদি 5 হয় তাহলে পরের বার হবে 5 মাইনাস 1, অর্থাৎ 4। একইভাবে প্লাস প্লাস কে মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট কি জিনিস? এটা দেখো, এটা মানে হচ্ছে কে ইকুয়াল কে প্লাস 1, একবার এক যোগ হবে এর সাথে, তাহলে এটা হবে কে এর মান যদি এখন 5 হয় তাহলে প্রথমবার যোগ করলে হবে 6। ক্লিয়ার? তো এটাকে ইনক্রিমেন্ট বলা হচ্ছে, অর্থাৎ এক বৃদ্ধি পাওয়া। কিন্তু কথা হলো এই যে প্রিটা, রাইট? প্রি হচ্ছে পূর্বে ইনক্রিমেন্ট হতে হবে। পূর্বে মানে কি? পূর্বে মানে হচ্ছে তোমরা যদি কোনো একটা কাজ করে দেখো, এখানে মনে করো এস ইকুয়াল কে প্লাস প্লাস আছে, এই উপরে আছে হচ্ছে কে ইকুয়াল 5। ওকে, তো এই যে এস এর ভিতর যে কে এর ভ্যালুটা দিব, যখন এক্সিকিউশন হবে, এই লাইনটি এক্সিকিউশন হওয়ার পরে এখানে যখন আসবে, তখন দেখো কে প্লাস প্লাস না থেকে আমাদের প্রথমে আমরা বলি প্লাস প্লাস কে। এটা মানে হচ্ছে এই আগে যদি প্লাস প্লাস থাকে তাহলে এই এস এর ভিতরে আগে এই কে সাথে এক যোগ হয়ে তারপর এর ভিতরে আসবে। কিরকম? দেখো প্রথম আছে প্লাস প্লাস থাকার কারণে এখানে এস এর ভিতরে আসবে হচ্ছে 5 যোগ 1 অর্থাৎ 6। কে ইকুয়াল কে প্লাস 1 আসবে এর ভিতরে, অর্থাৎ কে এর মান হবে 5 যোগ 1 6। তো যে কোনো কাজ করার আগে প্লাস প্লাস করে তারপর এস এর ভিতরে আসবে, প্রথমে যোগ করবে। ক্লিয়ার? প্রি মানে পূর্বে যোগ করবে তারপরে অ্যাসাইনটা হবে যে কোনো কাজ করার সময়। তার মানে প্লাস প্লাস কে মানে হচ্ছে আগে যোগ করবে তারপরে যে কোনো কাজ করবে। আর যদি কে প্লাস প্লাস থাকে তাহলে আমরা যদি এখানে এস ইকুয়াল কে প্লাস প্লাস দেই তাহলে কি হবে? এস এর মান মনে করো 5 ছিল, তাহলে কি হবে? যে এস ইকুয়াল 5ই হবে, কিন্তু এখানে দেখো এস ইকুয়াল হচ্ছে 6। কারণ কি? যে এটা এই 5 আগে এক যোগ করে তারপরে এস এর ভিতর দিছে, দেওয়ার পরে এটা এক যোগ করছে, তারপরে কাজ করছে। তো এখানে এস এর মান দেখো 6 আসবে কারণ আগেই যোগ করছে। আর এখানে কি হয়েছে দেখো, যে কে প্লাস প্লাস মানে হচ্ছে কে ইকুয়াল কে প্লাস 1, কিন্তু এটা যোগ হবে কখন? এর ভিতরে অ্যাসাইন হওয়ার পরে, অর্থাৎ কাজ হওয়ার পরে। যত পোস্ট ইনক্রিমেন্ট, এই যে কে প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট মানে পরে ইনক্রিমেন্ট, এটা পোস্ট ইনক্রিমেন্ট। ক্লিয়ার? তো পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? পরে যে আমরা যোগ করব, আগে কাজ করে নেব পরে যোগ করব, আগে কাজ করে নেব পরে যোগ করব। তার মানে দেখো এস এর ভিতরে আমরা অ্যাসাইন করার পরে আমরা যোগ করব। তো এই কে এর মান আছে কি প্রথমে 5, তো 5 আমরা এস এর ভিতর দিয়ে দিব, তারপরে এক যোগ করব। তাহলে কি হবে? এস এর মান 5 আর কে এর মান হবে কত? 6, কারণ কে এর মান এক বৃদ্ধি পেয়ে যাবে পরে, মানে অ্যাসাইন করার পরে কে এর মান এক বৃদ্ধি পেল, তাহলে 6। আর এখানে কি ছিল? এখানে ছিল দেখো, মনে করো এখানে প্লাস প্লাস কে, তাহলে এস ইকুয়াল প্লাস প্লাস কে আছে, তো এস এর ভিতরে প্রথম কি হবে? যোগ করার পরে এস এর ভিতরে আসবে। তো কে এর মান ছিল কত? 5, তো 5 এর সাথে এক যোগ হইলে 6 এস এর ভিতরে আসলো, কারণ আগে যোগ হইছে তারপরে অ্যাসাইন হইছে। আর কে এর মানও তো 6 হইছে, তাই না? তাহলে কে এর মান এখন 6। কিন্তু এখানে ক্ষেত্রে কি হয়েছে, যে কে এর মান একবার আগেই সাইন হয়ে যাবে, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট, পরে ইনক্রিমেন্ট হবে কে এর মান। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কে প্লাস প্লাস আর কে মাইনাস মাইনাসের পার্থক্য। তো তোমরা কি লিখবে? কে প্লাস প্লাস মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটা মানে তাহলে কি তোমরা বলে দিব, প্রি ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ক্লিয়ার? প্রথমে, আর এটা হচ্ছে আগে যোগ হবে তারপরে কাজ করবে, আর এটা হচ্ছে পরে যোগ হবে তার আগে কাজ করে নেবে। ক্লিয়ার? এটাই হচ্ছে দুইটার পার্থক্য। আচ্ছা, একইভাবে কে মাইনাস 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 কে। তো 3 নম্বরে আছে কি উদ্দীপকের প্রোগ্রামের জন্য প্রবাহচিত্র আঁকো, মানে এই প্রোগ্রামটার জন্য তোমাদের কি আঁকতে হবে? এখন একটা ফ্লোচার্ট আঁকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ফ্লোচার্ট আঁকার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের শুরু করতে হবে, শুরু করা। তো শুরু করার চিত্র হচ্ছে এরকম উপবৃত্ত। ওকে, তো প্রবাহ চিত্রের জন্য আমাদের যে প্রথম যে শুরু করা আমাদের প্রয়োজন হবে প্রতিটা ফ্লোচার্টের জন্য, এবং এর শেষে একটা থাকবে এরকম আলাদা আরেকটা, সেটার নাম হবে শেষ। এটার জন্য এরকম উপবৃত্ত, তার মানে শেষ এবং শুরুর জন্য দুইটার জন্য কি উপবৃত্ত বা ইলিপস। আচ্ছা, তো শুরু করলাম, শুরু করার পরে আমাদের দিক নির্দেশ করতে হবে, অর্থাৎ এরপরে যে কি কাজ, তাই না? এরপরে কাজ হচ্ছে আমাদের
যদি এখানে দেখো 30, এখানে আমাদের লুপের ভিতর দেখো তো 30 আছে, অর্থাৎ কত পর্যন্ত যাবে এই লুপটা চলবে সেটা দেয়া আছে। তাহলে এইটা আমাদের কিন্তু ইনপুট নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো প্রথমে আমাদের জাস্ট এই যে এস যেটা আছে 0, এটা আমাদের অ্যাসাইন করে নিতে হবে। কারণ সাম করার জন্য অর্থাৎ যে কোনো যোগফল নির্ণয় করার জন্য আমরা যোগফল যেখানে রাখি সেই জায়গাটা আগে কি করে নিতে হয়, শূন্য করে নিতে হয়, যাতে এখানে কোনো গার্বেজ ভ্যালু না থাকে। ওকে, সো আমাদের এখানে অ্যাসাইন করে নিব প্রথমে এস এর ভ্যালু 0। ওকে, তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এর ভ্যালু তো 0, তাই না? এটাও তো আমাদের অ্যাসাইন করে রাখতে হবে। তো আমরা এর ভ্যালুটাও এখানে এর ভ্যালু 0 দিয়ে রাখলাম। ওকে, দুইটা অ্যাসাইন করে দিলাম। এটাকে বলা হয় হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কেন ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র ব্যবহার করা হয় হচ্ছে যে কোনো প্রক্রিয়াকরণের জন্য। অর্থাৎ আমরা যদি কোনো প্রসেসিং এর কাজ করি তাহলে কি করব, এরকম একটা আয়তক্ষেত্র লাগবে। কিন্তু একটা জিনিস তোমাদের বলি, তো দেখো এখানে 30 আছে, যে a ইকুয়াল 0 আর a লেস দেন ইকুয়াল 30, তাই না? তো a লেস দেন ইকুয়াল 30 মানে কি, যে a এর মান সর্বোচ্চ 30 পর্যন্ত যাবে। ঠিক আছে, তো 30 পর্যন্ত যাবে, কিন্তু এখানে যদি 30 না থেকে n থাকতো তাহলে তোমাদের এটার আগে n ইনপুট নিয়ে নিতে হতো, তাই না? তো তখন আমাদের এখানে লিখতে হতো n ইনপুট n। সো এটার আগে আমাদের এরকম একটা সামান্তরিক এঁকে এখানে আমাদের বলতে হতো ইনপুট n। তো যেহেতু এখানে নাই আমরা ইনপুট n লিখলাম না। সো এরপরের কাজ দেখো, যখন এটা নেওয়া শেষ এবার ফর লুপের কাজ শুরু হবে। এই পর্যন্ত আমাদের শেষ হলো। এরপরে কাজ হচ্ছে ফর লুপ। তো ফর লুপ তো আমাদের কি হবে, যে এ থেকে শুরু হবে, তো এর মান কত, 0। 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে, 30 পর্যন্ত, অর্থাৎ 30 পর্যন্ত চলবে। তো এটা চলবে কত করে বাড়বে, এর মান 2 করে বাড়বে, a প্লাস ইকুয়াল 2। এটাকে বলা হয় a প্লাস ইকুয়াল 2, মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 2, অর্থাৎ 2 করে বাড়বে। ক্লিয়ার? তো a প্লাস ইকুয়াল 3 মানে হচ্ছে 3 করে বাড়বে। আর যদি থাকতো এরকম a ইকুয়াল a প্লাস 2 তাহলেও কিন্তু হইতো, এটা বাদে। ওকে, এটা শর্টকাট। ওকে, তো এখন আমরা এই ফর লুপ শুরু করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে আমাদের একটা কানেক্টর নিতে হবে। কানেক্টর মানে হচ্ছে একটা সার্কেল নিতে হবে, কারণ বারবার ঘোরা লাগবে, তো যে আমাদের এরকম বারবার আমাদের কি করতে হবে, যে লুপ চালানো লাগবে, ঘোরা লাগবে। সেখানে একটা আমাদের কানেক্টর লাগবে যেটা হচ্ছে সার্কেল। ওকে, এটা শুরু হলো। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে আমাদের এই লুপটা চালানো, তাই না? এর জন্য প্রতিবার আমাদের চেক করতে হবে যে যে এর ভ্যালুটা অর্থাৎ 0টা এটা কি 30-এর চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এখানে এই যোগটা হবে। ফলবের কাজ কি, যে প্রথমে ইনিশিয়ালাইজেশন করা, এটা ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কি কন্ডিশন, এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ হবে যে এর ভ্যালু 0, আর এই 0 কি এই 30-এর চেয়ে ছোট, যদি ছোট হয় তাহলে এখানে ঢুকবে। তো এর ভ্যালু 0, 30-এর চাইতে ছোট, তাই না? তাহলে এখানে এটা চেক করতে হবে যে a লেস দেন ইকুয়াল 30 কিনা, প্রশ্ন করতে হবে। যদি 30 হয় তাহলে এর ভিতর ঢুকবে, তাই না? ঢুকে কি করবে, যোগ করবে। তো যোগের জন্য আমাদের একটা প্রক্রিয়াকরণ চিহ্ন লাগবে, প্রক্রিয়াকরণ চিহ্ন। তো এই যে প্রক্রিয়াকরণ চিহ্ন, তো দেওয়ার আগে এখানে তোমার লিখবে প্রক্রিয়া চিহ্নের উপরে লিখবে যদি হ্যাঁ হয় উত্তর, ইয়েস হয় যদি, তাহলে যদি এর ভ্যালু অর্থাৎ এর ভ্যালু 0 যদি 30-এর সাথে ছোট বা সমান হয় তাহলে এখানে এই যে এস এর ভ্যালু এস প্লাস এ হবে, অর্থাৎ এর সাথে যোগ হবে। তাহলে আমরা লিখে দিলাম এস ইকুয়াল এস প্লাস এ, ওখানে যা আছে হুবহু লিখলাম। আর যদি এই 30-এর চাইতে বড় হয়ে যায় এর মান, মনে করো এর মান 2 করে বাড়ছে না, 2 করে বেড়ে বেড়ে যদি 32 হয়ে যায় এক সময়, তখন তো 30-এর চাইতে বড় হয়ে যাবে, তখন এই শর্তটা মানবে না। তখন আমাদের এই যোগফলটা আউটপুটে দেখিয়ে দিলে হয়ে যাবে। তো এটা যখন না হবে, উত্তর যখন না হবে, এখানে প্রশ্ন করলো যে এ কি 30-এর চাইতে ছোট। এটা হচ্ছে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপে কেন ব্যবহার করা হয়, আমাদের কন্ডিশন চেক করার জন্য। কি কন্ডিশন, যে কন্ডিশনে প্রশ্ন করার জন্য যে এ কি 30-এর চাইতে ছোট, যদি হয় বা যদি না হয়, তাহলে এই দুইটা কাজ করে, হ্যাঁ অথবা না। এটার কাজ হচ্ছে এটা। তো ডায়মন্ড শেপের কাজ এটা। যদি না হয় তাহলে আমরা এখানে কি করে দিব, আউটপুট প্রিন্ট করে দিব। তো সাম এস আউটপুট দেখায়, তাই না? তো এস আউটপুট দেখায়, তোমাদের মতো লিখে দিলে আউটপুট দেখাই, লিখে দিলে সাম এস আউটপুট দেখায়, তোমরা এটা লিখে দিলে, এটা বড় আঁকবে। আচ্ছা, তো যদি হ্যাঁ হয় তাহলে যোগ হবে। তো যোগ হওয়ার পরে দেখো এখানে একটা কন্ডিশন আছে যে a প্লাস ইকুয়াল টু, যে প্রতিবার যোগ করবে আর 2 করে বাড়াবে।
প্রতিবার যোগ করবে এখানে, আবার 2 বাড়াবে, যে a প্লাস ইকুয়াল টু প্রথম 0 ছিল, 0 প্লাস 2, 2 হলো, 2 কি 30 এর চাইতে ছোট? হ্যাঁ ছোট, আবার যোগ করবে। এরপর আবার যাবে এখানে, আবার 4 হবে, 4 কি 30 এর চাইতে ছোট? হ্যাঁ ছোট, আবার ঢুকবে। এরকম করতে করতে 30 এর উপরে যখন হবে তখন এই কন্ডিশন চলবে না। তো এরপরে যোগের পরে আমাদের কাজ কি? ওই কন্ডিশন 2 যোগ করা। তো এটাও তো একটা প্রসেস, তাই না? তো প্রসেস হলে এরকম চিত্র। তাহলে আমরা এখানে লিখে দিলাম a ইকুয়াল a প্লাস 2, ওই যে ওইটা। তো লেখার পরে আমাদের কাজ কি? যোগ করার পরে আবার আমাদের এখানে যাইতে হবে না, যে আবার টেস্ট করতে হবে? তাই তো করতেছি, যে এ ভ্যালু 2 যোগ করলাম, যোগ করে এখানে টেস্ট করতেছি যে এর মান কি 30 এর ছোট, এটা করতেছি না? তো এখানে যোগ করার পরে আমাদের যেতে হবে কোথায়? এই যে এখানে আবার। ক্লিয়ার? এখানে যাওয়ার পরে আবার এখানে আসলো, তাহলে যে এর ভ্যালু কি 30 এর ছোট? যদি ছোট হয় তাহলে আবার এখানে ঢুকবে। তো এরকম দেখো, প্রথমে এর ভ্যালু মনে করো 0, এর ভ্যালু 0, 0 কি 30 এর ছোট? হ্যাঁ ছোট। তাহলে এখানে আসলো s ইকুয়াল s প্লাস a, s এর মান কত? এই যে 0, তো 0 প্লাস 0, তাহলে s এর ভ্যালু কত? 0। 0 পরে এর ভ্যালু 2 যোগ হলো, তাহলে হলো কি এর ভ্যালু 2, 2 আবার এখানে আসলো, এসে আবার এখানে আসলো, 2 কি 30 এর ছোট? হ্যাঁ ছোট, তাহলে হ্যাঁ হলো উত্তর। তো এখানে এসে আবার 2 যোগ হলো, তো 0 যোগ 2, 2 আসলো। এভাবে করে বারবার করতে থাকবে, যখন এর ভ্যালুটা কত হয়ে যাবে? 32, 2 করে বানলে, তো 32 কি 30 এর চেয়ে ছোট? ছোট না। এই যে সমান, সমানও না, তখন এটা মানলো না, না হয়ে গেল, তখন এই যে আউটপুট এস প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ যোগফলটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে কাজ কি? শেষ করা। তো শেষের চিহ্ন কি? এখানে একটা উপবৃত্ত। তো শেষ করি। তো এটা আমাদের সেই ফর লুপের কি গঠন প্রণালী, অর্থাৎ ফ্লো চার্ট। তো আশা করছি তোমরা এটা পারবে। এখানে এই চিত্রগুলো তোমরা যদি ঠিক করে রাখতে পারো তাহলে কিন্তু এখানে ফুল মার্ক পেয়ে যাবে। তো এরকম যে কোনো ধরনের ফ্লো চার্ট কিন্তু ফর লুপের এভাবে তোমরা রাখতে পারো। প্রথমে এরকম একটা কানেক্টর দিবে, আর এরকম সত্য না মিথ্যা চেক করার জন্য ডায়মন্ড দিবে, প্রসেসিং এর জন্য এরকম কি আয়তক্ষেত্র দিবে, আর আউটপুটের জন্য হচ্ছে কি যে সামুদ্রিক, ইনপুটের জন্য সামুদ্রিক যদি প্রয়োজন হয়, আর শেষ আর শুরুর জন্য দুইটা ইলিপস। ক্লিয়ার? সো আমরা কিন্তু এটা শিখে ফেললাম। তো এরপরে দেখো বলছে উদ্দীপকের প্রোগ্রামটি, অর্থাৎ এই প্রোগ্রামটা হোয়াইল লুপ দিয়ে কি সম্ভব কিনা। মানে এখানে ফর লুপ দিয়ে আছে না, ফর লুপ দিয়ে আছে, তো এটা তো অন্য লুপ দিয়ে করা সম্ভব কিনা এটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে ডু হোয়াইল লুপ দিয়ে সম্ভব কিনা, গো টু লুপ দিয়ে সম্ভব কিনা, তাই না? তো তোমাদের প্রথম কাজ হচ্ছে গঠন প্রণালীটা জানা। কারণ তোমরা যদি একটা গঠন প্রণালী জানো যে একটা লুপে কি কি থাকতে পারে, তাহলে কিন্তু যে কোনো লুপে তোমরা সহজেই কনভার্ট করতে পারবে। সো এখানে দেখো ফর লুপ আছে, আমাদের করতে হবে কি হোয়াইল লুপ। এটা কি সম্ভব ফর লুপ থেকে হোয়াইল লুপ করা? হ্যাঁ সম্ভব, কারণ আমরা ফর লুপ থেকে হোয়াইল লুপও করতে পারি, আবার ফর লুপ থেকে ডু হোয়াইল লুপও করতে পারি, অর্থাৎ যে কোনো লুপে আমরা খুব সহজে রূপান্তর করতে পারি। জাস্ট তোমরা একটা টেকনিক ফলো করবে, সেটা হচ্ছে এই লুপগুলা শুধুমাত্র গঠন প্রণালীটা একটু মনে রাখবে, আর হুবহু সেম ভাবে ব্যবহার করবে। সো এখানে ফর লুপের জায়গায় আমরা কি করব? বলছে বিশ্লেষণ করো। তো আমরা কিন্তু এই প্রোগ্রামটা এখানে এমনি লিখে দিতে পারি, যে আমরা যদি, তো বলতে পারো আমরা যদি খালি গঠন প্রণালী এখানে লিখে দিই, যেহেতু হোয়াইল লুপের, দেখো তো হোয়াইল লুপের গঠন প্রণালীকে দেখে নিই। হোয়াইল লুপের প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরু করা। সেকেন্ডলি থাকে কন্ডিশন, আর থার্ড থাকে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অর্থাৎ বৃদ্ধি বা কমানো। এই তিনটা জিনিস সব লুপেই কমন, খালি ব্যবহারটা করতে হয় উপর বা নিচে এরকম, বা এক লাইনে। এখানে ফর লুপে দেখো এক লাইনে সবকিছু আছে। এর ভ্যালু 0 ইনিশিয়ালাইজেশন, এ লেস দেন ইকুয়াল 30 কন্ডিশন, আর এ প্লাস ইকুয়াল টু এটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তার মানে প্রথমটা ইনিশিয়ালাইজেশন, পরেরটা কন্ডিশন, তারপরটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো এই তিনটা জিনিস সব লুপেই থাকবে। সো হোয়াইল লুপে আমরা কিভাবে ব্যবহার করবো দেখি। এটাকে আমরা যদি হোয়াইল লুপে লিখি, জাস্ট উপর নিচে সব সেম থাকবে, শুধুমাত্র এইটুকু আমাদের চেঞ্জ করতে হবে। তো আমাদের হোয়াইল লুপটা লিখবো এভাবে, হোয়াইল দিয়ে কন্ডিশন দেবো, এখানে কন্ডিশন। জাস্ট গঠন প্রণালীটা মনে রাখো, কারণ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে এই লুপের গঠন প্রণালী লেখো। তো হোয়াইল লুপের গঠন প্রণালী হচ্ছে এই হোয়াইলের ভিতরে কি থাকে? কন্ডিশন, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, আর এর মাঝে হচ্ছে এখানে থাকে কি কাজগুলা, যে কোনো প্রসেসিং এর কাজ এর ভিতরে থাকে, যে কোনো কাজ এখানে, আর এর নিচে থাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো দেখো এই লুপে আছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কন্ডিশন সাথে ইনিশিয়ালাইজেশন। তো আমাদের কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো এটার আগে লাগবে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন।
সো এটা জাস্ট তোমরা ফলো করে এটা করে ফেলতে পারো কিভাবে, ইনিশিয়ালাইজেশন জায়গায় এখানে তোমরা বসিয়ে দিবে কি, এই যে এর ভ্যালু 0 এটা, তো তোমরা এখানে ডিক্লেয়ার করতে পারো যে ইন্টিজার a ইকুয়াল 0, উপরে তো আছে a, তোমরা খালি এর ভ্যালুটা 0 এখানে লিখে দাও। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ডলি এই কন্ডিশনের জায়গায় তোমরা লিখবে কি, এই যে কন্ডিশন এ লেস দেন ইকুয়াল 30, এখানে লিখে দাও এই লেস দেন ইকুয়াল 30, হয়ে গেল। আর এখানে লিখবে প্রসেসিং, কি প্রসেসিং, এই যে s ইকুয়াল s প্লাস a, s ইকুয়াল s প্লাস a, আর তারপর লিখবে কি, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাহলে এই যে নিচে সবচেয়ে নিচে লিখবে এখানে a প্লাস ইকুয়াল 2, সেটা না লিখে তোমরা এখানে লিখবে কি a ইকুয়াল a প্লাস 2, তাহলে হয়ে গেল কি, প্রথমে ইনিশিয়ালাইজেশন হয়েছে, তারপর কন্ডিশন চেক করছে, তারপরে ভিতরে কাজটা করবে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে, বারবার এই কাজটা হতে থাকবে হোয়াইল লুপ দিয়ে। একই ভাবে এটাকে কিন্তু তোমরা ডু হোয়াইল লুপে করতে পারো, সেম ভাবে। ডু হোয়াইল লুপে জাস্ট একটু পার্থক্য আছে, এই হোয়াইলটা নিচে লিখতে হয়, কিরকম, উপরটা এটা মুছে দিবে, এই যে ব্র্যাকেটের এই পরে লিখবে কি যে হোয়াইল, এখানে লিখবে কন্ডিশন লেস দেন ইকুয়াল 30, লেখার পরে একটা সেমিকোলন, আর ইনিশিয়ালাইজেশন হবে এর উপরে, অর্থাৎ a ইকুয়াল 0, এখানে লিখবে তোমরা ডু। গঠন প্রণালী দেখো, প্রথমে ইনিশিয়ালাইজেশন হোয়াইল লুপের মতো, জাস্ট এখানে আছে ডু লিখতে হয় আর নিচে লিখতে হয় হোয়াইল, এর মাঝে সেম জায়গায় থাকবে কি প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণ, আর তার নিচে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেম জাস্ট হোয়াইলটা নিচে এসে লিখে দিলেই হয়ে যায়, আর উপরে লিখতে হয় কি ডু। তো এই ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের একটা মাত্র পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে এটা দেখো কোনো কন্ডিশন ছাড়াই একবার কাজ করে, তাই না, কারণ কন্ডিশন চেক হচ্ছে কাজ করার পরে, আর হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক পরে কাজ। তাহলে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের পার্থক্য কি, তাহলে তোমরা কি বলবে যে ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ প্রায় কাছাকাছি জিনিস, বাট পার্থক্য হচ্ছে যে এখানে একবার কাজ হবেই ডু হোয়াইল লুপে, কোনো ধরনের কন্ডিশন ছাড়াই সে একবার কাজ করবে যদি কন্ডিশন নাও মানে, কিন্তু হোয়াইল লুপে কন্ডিশন না মানলে একবারও কাজ করবে না, এটাই পার্থক্য। তাহলে আমাদের শেষ প্রশ্নের উত্তর হচ্ছে যে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ দিয়ে করা সম্ভব, এবং আমরা নিচে সেটা দেখিয়ে দিলাম কিরকম এই প্রোগ্রামটা হুবহু লিখবো, ফরের জায়গায় তোমরা লিখে দিবে হোয়াইল। ক্লিয়ার? আর এই যে কন্ডিশনটা কিভাবে লিখতে হয় এটা এইভাবে লিখবে এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে ফর লুপ থেকে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের প্রায় প্রতি বছরই পরীক্ষাতে আসে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগের বছরের ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ডে তোমরা দেখবে ঠিক এরকম প্রশ্ন আসছে। তো তোমরা আজকের প্রশ্নটি যদি খুব তো তোমরা আজকের ক্লাসটা যদি ভালোভাবে বুঝে থাকো, আশা করছি যে এরকম প্রশ্ন তোমাদের সমাধান করতে কোনোই সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।